পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নেবে দুদক। সব ধরনের সহযোগিতার আশ্বাস মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর সচিব। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বৃথা যেতে দেয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রত্যয়। রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হওয়ার তাগিদ। এবং যৌক্তিক সময়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির। জনগণের সামনে রূপরেখা তুলে ধরার পরামর্শ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার করার দাবি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার আনুষ্ঠানিক তদন্ত শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাইয়ে নির্বিচারে গুলিতে নিহত ও আহতদের তথ্য চেয়ে সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, বিদেশি আইনজীবীও নিয়োগ দিতে পারবে আসামিরা, এক্ষেত্রে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা ট্রাইব্যুনাল এখন সরব। এরই মধ্যে চিফ প্রসিকিউটর নিয়োগ দিয়ে প্রসিকিউশন টিমও গঠন করা হয়েছে। শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত। এই মুহূর্তে কিভাবে এগুচ্ছে তদন্ত কাজ তা তুলে ধরতে সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর। তিনি জানান, প্রাথমিক ধাপে তথ্য সংগ্রহের লক্ষ্যে জেলা প্রশাসক, সরকারি বেসরকারি হাসপাতাল, বিশ্ববিদ্যালয় এবং কবরস্থান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তথ্য চাওয়া হয়েছে গণমাধ্যমের কাছেও। তদন্তে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরও সহায়তা চেয়েছেন চিফ প্রসিকিউটর। প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং সমন্বয়কদেরকে আমাদের এখানে আহ্বান জানাবো যে সমস্ত তথ্য প্রমাণ আছে এগুলো সংগ্রহের ব্যাপারে তারা কিভাবে আমাদের সহযোগিতা করবেন সেই বিষয়গুলো নির্ধারণের জন্য তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাবো। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের ক্ষেত্রে এই সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। আসামিরা চাইলে বিদেশি আইনজীবীও নিয়োগ করতে পারবেন, তাতে প্রসিকিউশনের কোনো আপত্তি থাকবে না। এই বিচারের পেছনে কোনো রাজনৈতিক অভিলাষ নেই। এটা নিশ্চয়ই ন্যায় বিচার প্রাপ্তির অভিলাষ, ন্যায় বিচার প্রাপ্তির থ্রাস্ট, এবং এই যে আহত নিহত পরিবারের যে কান্না সেইটার প্রতিকার করার প্রয়াস। তারা যদি তাদের বেস্ট ডিফেন্স দেওয়ার জন্য আইনজীবী চান, সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। বিচার শেষ হওয়ার পরে আসামি পক্ষ এবং বাদী পক্ষ দুই পক্ষই যেন বলে যে এখানে সুবিচার হয়েছে, কারো প্রতি কোনো অন্যায় করা হবে না, কিন্তু কোনো অপরাধের ছাড়ও কাউকে দেওয়া হবে না। তাজুল ইসলাম আরও বলেন, ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন, সাক্ষ্য দিতেও আগ্রহী। ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই বিচার প্রক্রিয়া শুরু করার আশা প্রসিকিউশনের। ধারণা পাওয়াটা খুবই কঠিন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনে হত্যায় জড়িতদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে এসে একথা বলেন তিনি। যুবলীগ ছাত্রলীগ যে অপরাধ করেছে তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ছত্রছায়া হয়েছে বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি আরও বলেন, গণবিপ্লবে মৃত্যু গণহত্যা নাকি মানবতা বিরোধী অপরাধ তা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তদন্তের মাধ্যমে আদালত বিচার করবে। এ সময় তদন্তের কাজে সহায়তার জন্য মেডিকেল এভিডেন্স সংগ্রহ করে তা ট্রাইব্যুনালে জমা দিতে হাসপাতালগুলোকে অনুরোধ করেন চিফ প্রসিকিউটর। এই যে আপনাদের কাছে সংরক্ষিত যত ডকুমেন্ট, কত রোগী এখানে এসেছে, কত রোগীর চিকিৎসা হয়েছে, কত রোগী মারা গিয়েছে, কতটা ডেড বডি এখান থেকে ট্রান্সফার হয়েছে, চিকিৎসা কী ধরনের দেয়া হয়েছে, তাদের আঘাতগুলো কেমন ছিল, সে আঘাতগুলো কিসের দ্বারা হয়েছে, যতটুকু আপনাদের মেডিকেল রিপোর্ট অনুযায়ী এই জিনিসগুলো আমাদের মামলার প্রমাণের জন্য প্রয়োজন হবে। সেই জিনিসগুলো অর্গানাইজড ওয়েতে আমার তদন্তকারীরা এটা সংরক্ষণ করে না। যখন ফাইনালি বিচার প্রক্রিয়াটা হবে, দেশ এবং জাতির প্রয়োজনে একদিন আপনাদের হয়তো আদালতে যেতে হবে, যে যা আপনারা দেখেছেন, যে চিকিৎসা আপনারা দিয়েছেন সেই কথাগুলোই হয়তো আদালতে আপনাদের বলতে হবে। সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাষ্ট্রপতির দ্বৈত নাগরিকত্বের গুঞ্জনের বিষয়টি স্পর্শকাতর উল্লেখ করে তিনি বলেন, এটি যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়, তবে সংশ্লিষ্ট দপ্তর চাইলে সহযোগিতা করা হবে।
শেখ হাসিনার ভারত পলায়ন, ফেনীতে আকস্মিক বন্যার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষীর গুলিতে দুই কিশোর নিহতের ঘটনায় প্রতিক্রিয়া তৈরি হয়েছে নানা মহলে। পররাষ্ট্র উপদেষ্টার কাছে সোমবার সাংবাদিকদের প্রশ্ন, ঢাকা দিল্লির বর্তমান সমীকরণ কি? ভারতের সাথে যখন আপনারা বলছিলেন যে সোনালী সম্পর্ক চলছে, তখনও এক্স্যাক্টলি এই ঘটনা ঘটেছে। কাজেই এটা কোনো পরিবর্তন হয়নি। আমি তো মনে করছি এটা এক ধরনের ধারাবাহিকতা চলছে। এটা অবশ্যই অগ্রহণযোগ্য একটা বিষয়। সেটা তখনও অগ্রহণযোগ্য ছিল, এখনও অগ্রহণযোগ্য। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে এটা রিপারকাশন হয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বিষয়টি স্পর্শকাতর, যাচাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। রাষ্ট্রপতির বিষয় খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়, শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এর মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। এদিকে রোহিঙ্গা ইস্যুতে বছরে 20,000 করে 10 বছরে 2 লাখ রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্র নিতে পারে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সবার সমর্থন প্রয়োজন হবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নেবে দুদক। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন। এ বিষয়ে এফবিআই দুদককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। ওয়াশিংটন ভিত্তিক আর্থিক খাতের গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর তথ্য অনুযায়ী শেখ হাসিনা সরকারের 2009 থেকে 2018 সাল পর্যন্ত দেশ থেকে পাচার হয়েছে প্রায় 4 লাখ কোটি টাকা। পাচারের এসব অর্থ ফেরাতে তৎপরতা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। বসে নেই দুর্নীতি দমন কমিশন দুদকও। অনুসন্ধান ও তদন্ত কাজ আরও নিখুঁত করতে সহায়তা নেওয়া হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে দুদক কার্যালয়ে বৈঠক করল যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই প্রতিনিধি দল। দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। তবে বৈঠকের পর কোনো মন্তব্য করেনি এফবিআই প্রতিনিধি দল। আমাদের দুদকে পরে গণমাধ্যমের মুখোমুখি হন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। বলেন, দুদকের কার্যক্রম সম্পর্কে জানানো হয়েছে এই মার্কিন সংস্থাটিকে। দেশ থেকে পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে সহায়তা নেওয়া হবে এফবিআই-এর। এ বিষয়ে সংস্থাটি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বলেও জানান সচিব। কোনো ক্ষেত্রে যদি কখনো প্রয়োজন আমাদের বোধ করি যে দুর্নীতি দমন কমিশন কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেয়ার, সেটার ক্ষেত্রে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায়, কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নিবে। এদিকে অর্থ উপদেষ্টা পাচারকৃত অর্থ ফেরানোর বিষয়ে টাস্কফোর্স হওয়ার কথা জানালেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা পাননি বলেও জানান সচিব। দেশের অর্থ যেন পাচার। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে আর ড্রেজার ঢোকানো যাবে না, পরিদর্শনে গিয়ে নির্দেশ 2 উপদেষ্টার। অবৈধ আবাসন ব্যবসা বন্ধে ও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা বৃথা যেতে দেওয়া হবে না, এমন প্রত্যয় জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিভাগ ও জেলা পর্যায়ে তারুণ্যের যাত্রায় তারা বলেছেন, শহীদ ও আহতদের পরিবারের কাছে দায়বদ্ধ সবাই। বৈষম্যহীন নতুন দেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান সমন্বয়কদের। টেকনাফ থেকে তেতুলিয়া, পাহাড় থেকে সমতল, যে নতুন বাংলাদেশে তারুণ্যের জোয়ার জেগে উঠেছিল, সেই শক্তিতে আজও বলিয়ান ছাত্র জনতা। লাল সবুজের দেশে আর নয় ফ্যাসিজম। নতুন রাষ্ট্র মেরামতে প্রতিটি জেলার শিক্ষার্থীদের দুয়ারে ছুটে চলছেন সমন্বয়করা। গণ আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা, সেই রক্ত বৃথা যেতে দেয়া যাবে না। শহীদ কিংবা আহত সব পরিবারের কাছে আন্দোলনকারীরা দায়বদ্ধ বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে ছাত্র জনতার সমাবেশে তুলে ধরা হয় আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রত্যেকের বিচার করা হবে, প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা আইনের আমরা এমন পরিবর্তন আনবো, পরে যে আসুক না কেন ভিন্ন মতকে দমানো যাবে না। এর আগে জেলার পৌরভাষণী মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ হওয়া শিক্ষার্থীদের পরিবার এবং আহত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় সমন্বয়কের দল।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন, কারো কোনো অন্যায় সহ্য করা হবে না জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় এক থাকারও আহ্বান জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের পক্ষ থেকে। এমনকি নিজের হাতে আইন না তুলে সন্ত্রাসীদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সোপর্দ করারও আহ্বান জানানো হয়। বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভিন্ন কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের সাথে মতবিনিময়ে এই কথা বলেন সমন্বয়করা। এ সময় গণ আন্দোলনে বিজয়ের পেছনে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশংসা করেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আমি যখন আহত হয়েছি আমাকে ৭১ টিভি সময় টিভি সহ সেখানকার মাঠ কর্মীরা সহ আমাকে সেখান থেকে উদ্ধার করেছে। আমি দুই জায়গায় ডিজেবল যাওয়ার শিকার হয়েছি। এক জায়গা থেকে এইসব মিডিয়া গাড়িতে করে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জীবনানন্দ অডিটোরিয়ামে মতবিনিময় করা হয়। এ সময় তারা জানান, ফ্যাসিবাদী সরকার পালালেও তার সহযোগীরা এখনো আছে, তাই রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেওয়া হয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান গাইবান্ধা সংবাদ সম্মেলনে তরুণ নেতারা। এছাড়াও জেলার স্বাধীনতা চত্বরে ছাত্র জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সুনামগঞ্জেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নতুন রাষ্ট্রে চক্রান্তকারীদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। যৌক্তিক সময়ে সংস্কার করে নির্বাচন দিতে আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের উচিত সংস্কারের রূপরেখা জনগণের সামনে প্রকাশ করা। ভারত এ অঞ্চলে প্রভুত্ব চায় বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহিলা দলের নেতাকর্মীরা। এ সময় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জাহিদ হোসেন ও সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার শেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারগুলো ঘোষণা করে যেটা তারা করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। বাংলাদেশ সহ এই অঞ্চলে ভারত প্রভুত্ব কায়েম করতে চায় বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে। এদিকে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলন শরিক তিনটি দলের সঙ্গে বৈঠক করেন দলটির সিনিয়র নেতারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মৌলিক সংস্কারের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে আবারও সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। মৌলিক যে সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে তার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সার্বিক সহযোগিতা করছি। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবগুলো সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো সাধন করে আমাদের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে মানুষ যে কারণে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, যে আমরা নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সঙ্গে সব দেশের সরকার প্রধানের সুসম্পর্ক বজায় রাখতে হবে বলেও জানান বিএনপি নেতারা। এটা নতুন কিছু না, রাষ্ট্র সংস্কার মেরামতের বিষয়টা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বিগত নির্বাচনে অনেক ক্ষেত্রেই নিয়ম নীতি মানা হয়নি মন্তব্য করে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্ভুল নির্বাচন পরিচালনার জন্য সংস্কারের প্রয়োজন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমকে মনিটরিংয়ের আওতায় এনে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। তরুণ সমাজ যদি মনে করে প্রয়োজন নেই, তাহলে আমরা চলে যাব, কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের একটা পরিবেশে পৌঁছাতে হবে, যে পরিবেশের ভেতর দিয়ে আমাদের তো একটা অঙ্গীকার আছে, একটি নির্ভুল একটি নির্বাচন উপহার দেওয়া। তার জন্য সংস্কার অবশ্যই দরকার। আমার ভোটার রোল রিভিজিট করতে হবে। ভোটার রোলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমার কোড অফ কন্ডাক্ট খুবই খারাপ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে শুধরতে হবে, তাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে তাদের নিজেদের কাঠামোর ভেতরে। এখন শুধু যদি অর্থের শক্তি আর পেশি শক্তি দিয়ে নির্বাচন হতে হয়, তাহলে তো আমরা ফিরে গেলাম তো সেই আগের জায়গায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত কেভিন এস্ট্রান্ডু। সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতের পর গণমাধ্যমে ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টা ও ভ্যাটিকানের রাষ্ট্রদূত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, আন্তঃধর্মীয় সংলাপ, রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের বিষয়ে আলোচনা করেন। ভ্যাটিকান সিটির আন্তঃধর্মীয় সংলাপ বিভাগের প্রতিনিধি দল এবং বাংলাদেশের ইসলামী স্কলারদের মধ্যে সংলাপ আয়োজনের প্রস্তাব দেন ভ্যাটিকান রাষ্ট্রদূত। অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করছে উল্লেখ করে ডক্টর ইউনুস রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য ভ্যাটিকানের সহায়তা কামনা করেন। মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে আর ড্রেজার ঢোকানো যাবে না। পরিদর্শনে গিয়ে প্রশাসন কেমন নির্দেশ দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলছেন, বিল রক্ষায় অবৈধ আবাসন ব্যবসা বন্ধে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়াল বিল। এর বেশিরভাগই বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে বিস্তীর্ণ শস্য খেতে পরিণত হয়। কিন্তু এই অঞ্চলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই বিলকে নানাভাবে বিনষ্ট করে চলছে স্বার্থান্বেষী মহল। তাই আড়িয়াল বিল রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে নিয়ে ছুটে আসেন শ্রীনগরের কৃতি সন্তান শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঘুরে দেখেন বিলের জীববৈচিত্র্য। বালু ফেলে দখলের চেষ্টা না করা হয়, যেন সাইনবোর্ড লাগিয়ে দখলের চেষ্টা না করা হয়, যেন চাপ দিয়ে ভয় দেখিয়ে দখলের চেষ্টা করা না হয়। কারণ আপনারা জানেন এখানকার যারা একসময় অন্যায় প্রভাব প্রতিপত্তির মালিক ছিলেন তারা এই কাজটা করেছেন। পরে শ্রীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা। বিল বাঁচাতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত তদারকির নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। ড্রেজার যেন আড়িয়াল বিলে আর না আসে, আপনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং আপনি নিয়মিত তদারকি করবেন। আপনার এখানে আপনি বলে দেন যে আড়িয়াল বিলের 14,000 জায়গায় কোনো আবাসন শিল্প হবে না। আড়িয়াল বিল রক্ষায় উপদেষ্টাদের উদ্যোগে খুশি স্থানীয়রা। সরকারের কাছ থেকে এটা বিল হিসাবে ঘোষণা আসা দরকার। যদি বিল হিসাবে ঘোষণা আসে তাহলে সরকারের অনেক সিদ্ধান্ত আছে যেটা বাস্তবায়ন করতে সহজ হবে। পানির জলবদ্ধতার যেটা আছে এটাকে যদি করা হয় তাহলে এটা শুধু আড়িয়াল বিল না, আমাদের পুরো বিক্রমপুরটাকে আরো সুন্দর করে সাজানো যাবে। 136 বর্গ কিলোমিটারের আয়তনের আড়িয়াল বিলটির জীববৈচিত্র্যের এক মিলন মেলা। শরতেও বিলের জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ সবাই। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জে আগ্রাসী রূপে পদ্মা নদী। তীব্র ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা সহ নানা স্থাপনা। এদিকে পানি কমায় দেখা দিয়েছে ছোট ফেনী নদীর ভাঙন। আতঙ্কে ফেনী ও নোয়াখালী জেলার দুই উপজেলার বাসিন্দারা। এছাড়া কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ায় দেখা দিয়েছে নদী ভাঙন। ভেঙে পড়ছে নদীর তীর। চোখের পলকে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নে পদ্মা নদীতে 4 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি হারিয়েছেন 3000 পরিবার। বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা ফসলি জমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এক রাতের মধ্যে যদি 50 খান বাড়ি নেমে যায় আপনি কেমন করে বসবাস করবেন? আমরা খাইতেও পাবো না, কোনো জায়গাতে বসতো আমরা পাবো না। গত 26 আগস্ট ভয়াবহ বন্যায় পানির তোড়ে ভেসে যায় ফেনীর সোনাগাজী এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জের মোহনায় মুসাপুর স্লুইস গেটটি। দেখা দেয় ছোট ফেনী নদীর দুতীরে তীব্র ভাঙন। কিশোরগঞ্জের ভৈরবে রোববার মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি সহ যমুনা অয়েল কোম্পানির একাংশ। তবে সোমবার ভাঙনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। যেসব পয়েন্টে ভাঙন হচ্ছে তাৎক্ষণিকভাবে সেসব পয়েন্টগুলোতে জিও ব্যাগ, জিও টিউব দিয়ে তাৎক্ষণিকভাবে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করছেন। এছাড়া লক্ষ্মীপুরে গত 15 দিনে ভাঙনের মুখে পড়ে অন্তত 40টি পরিবারের বসতঘর তলিয়ে গেছে, ভেসে গেছে জলাশয়ের মাছ। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দাবি মেনে না নেওয়ায় সাভারে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 90টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় সকালে ডিইপিজেড এর পুরাতন জোনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন লেনি ফ্যাশন পোশাক কারখানার সাবেক শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে এ বিক্ষোভ করেন তারা। শ্রমিকদের অভিযোগ, 4 বছর আগে কারখানাটি বন্ধ করে দিলেও এখনও তাদের পাওনা বুঝিয়ে দেওয়া হয়নি।
পাওনা বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শ্রমিক বিক্ষোভের মুখে অন্তত 90টি কারখানা বন্ধের নোটিশ জানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এদিকে পোশাক শিল্প এলাকায় অস্থিরতা তৈরির উস্কানির অভিযোগে নেত্রকোনা থেকে ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় নর্দার্ন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক। পাওনা আদায়ের জন্য আসছি। আমাদের লেনিভাসন দীর্ঘ 4 বছর ধরে বন্ধ আছে, কিন্তু ব্যবসার সাথে আমরা অনেকবার মিটিংয়ে বসছি, কিন্তু এখন পর্যন্ত আমরা ব্যবসা ফাইনাল কোনো ডেট দেয় না টাকার জন্য। আমাদের যত টাকা পাওনা আছে তার চেয়ে বেশি দামে বিক্রি হয়েছে, তারপরে আমাদের টাকা নিয়ে গড়িমসি করা হচ্ছে। একটা কনফার্ম ডেট না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাআল্লাহ। আমাদের ডেট দেবে, তারপরে আমরা এখান থেকে যাব। মূল্যস্ফীতি কমে আসছে, তবে সহনীয় পর্যায়ে আসতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মূল্যস্ফীতি কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, হাজার হাজার 70-60 হাজার কোটি টাকা দিয়েছেন খরচ করে, এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। তো চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না, এখানে রাজনীতি আছে। যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে, সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BABর নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার BABর সাধারণ সভায় নতুন এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। 6 মাস পর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির পরবর্তী কমিটি গঠন করা হবে। এই কমিটির চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রৌফ চৌধুরী। এই অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে 17 বছর পর সংগঠনটির নেতৃত্বে পরিবর্তন এলো। দাবি মেনে নেয় অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকার পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে মহাখালী মগবাজার রুটের যান চলাচল। সকাল থেকে শিক্ষার্থীরা 7 রাস্তা মোড়ে অবস্থান নেয় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে টেকনিক্যাল জনবল নিয়োগ, সরকারি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও একাডেমিক সংস্কার সহ 6 দফা দাবিতে তেজগাঁও 7 রাস্তা অবরোধ করে কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টা থেকে ব্যানার ফেস্টুন হাতে শিল্পাঞ্চল এলাকায় অবস্থান নেন তারা। বলেন, পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্যই তাদের আন্দোলন। আমাদের যে কারিগরি বোর্ডে নন টেকনিক্যাল ব্যক্তি বেশি। 6 মাসের সেমিস্টারগুলো আমাদের 4 মাসে শেষ করে দিয়ে 4 মাস 3 মাসে শেষ করে দিচ্ছে। আমরা সম্পূর্ণভাবে 6 মাসে বই শেষ করতে পারছি না। জেনারেল থেকে আসছে, তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সম্পর্কে জানে, কিন্তু তারা আমাদের বিল্ডিং কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে বিল্ডিং তৈরি করতে হয়, এই ব্যাপারটা কিন্তু তারা জানে না। এ সময় মহাখালী মগবাজার রুটের 2 মাথায় বাঁশ দিয়ে ব্যারিকেড দেন শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় ব্যস্ত এই সড়কের যান চলাচল। বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এই 1 ঘন্টা ধরে এখানেই বসে আছি, মালটা ডেলিভারি দিতে হবে, আমার খুব আর্জেন্ট। গরমে কষ্টে আছি, খাওয়া দাওয়া কষ্টে আছি, বাচ্চা ঘর লইয়ে তো কষ্টে আছি। এই খালি রেলগেট থেকে পৌঁছে আইছি, এটুকু 2.5 ঘন্টা আর যাই দিই পাই না, পুরো ব্লক। সন্ধ্যা 6টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের সচিব। এ সময় তিনি শিক্ষার্থীদের 6 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ক্লাসে ফেরার অনুরোধ জানান। মাননীয় উপদেষ্টা নীতিগতভাবে একমত হয়েছেন এই দাবিটা মানার ব্যাপারে। আমি অনুরোধ করব সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আগামীকালকে থেকে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। টানা 6 ঘন্টা পর স্বাভাবিক হয় এই যান চলাচল। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভিসা সহ পাসপোর্ট দ্রুত ফেরত পাওয়ার দাবিতে গুলশানে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইতালি গভর্নর ছুরা। কাগজপত্র ঠিক থাকার পরও পাসপোর্ট আটকে রাখা নিয়ে প্রশ্ন তোলেন ভুক্তভোগীরা। সমস্যা সমাধানের সময় চেয়েছে ইতালি দূতাবাস। জানুয়ারির মধ্যে ওয়ার্ক ভিসা দেওয়ার আশ্বাস তাদের। ইউরোপের উন্নত দেশ ইতালি যাওয়ার স্বপ্নে বিভোর দেশের হাজারো তরুণ যুবক। স্বপ্ন পূরণে VFS গ্লোবালের মাধ্যমে জমা দেন পাসপোর্ট, কিন্তু লম্বা সময় পার হওয়ার পরও ভিসা সহ পাসপোর্ট ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে।
সোমবার দ্রুত ভিসা সহ পাসপোর্ট ফেরত পাওয়ার দাবিতে গুলশানে গণ অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। ভিসা জমা করি ইতালি এম্বাসিতে বিএফএস গ্লোবালসের মাধ্যমে, কিন্তু আজকে 1.5 বছর যাবত আমাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে না, ভিসাও দিচ্ছে না। 5 মাস চলতেছে, এখনো আমার কোনো খবর দিচ্ছে না। আমি আমার ফ্যামিলি লিয়া খুবই অসহায়ের মধ্যে আছে। আমাদেরকে ভিসা সহ পাসপোর্ট দেন, আমরা এদেশে রেমিটেন্স পাঠাতে চাই। ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ডকুমেন্টস ঠিক থাকার পরেও কেন ভিসা দেওয়া হচ্ছে না প্রশ্ন তাদের। এই 10 মাস ওয়েট করা, কারণ আমি জব ছেড়ে বা একটা আশা নিয়ে বসে আছি, বাট কোনো কাজ হচ্ছে না। পাসপোর্ট কেন আটকা রাখবে একটা এম্বাসি? পাসপোর্ট আটকা রাখছিল, এবং আমাদের যে ওয়ার্ক পারমিট যেটাকে নলেজটা বলা হয়, এটা তো আমাদের অরিজিনালি আসছে। গণ অবস্থানের এক পর্যায়ে ভুক্তভোগীরা শাহাবুদ্দিন পার্ক থেকে বেরিয়ে ইতালি দূতাবাসের দিকে যাওয়ার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাধা দেয়। পরে ভুক্তভোগীদের একটি দল ইতালি দূতাবাস থেকে ফিরে জানান, ওয়ার্ক ভিসা ছাড়া বিএফএস গ্লোবাল কোনো ভিসা আবেদন জমা নেবে না। সমস্যার সমাধানে সময় চেয়েছে ইতালি দূতাবাস। জানুয়ারি মাসের কথা উল্লেখ করে বলে দেওয়ার পরে তারা বলেছে 3টা গ্লোবালে আমরা আপ্রাণ বেস্ট চেষ্টা করব, কথা দিলাম। 3টা ঢাকা, চিটাগাং এন্ড সিলেট মিলে আপনাদের শুধু ওয়ার্ক ভিসা 100টা ডেলিভারি দিব। বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি বলছে, ইতালি গমনেচ্ছু লক্ষাধিক বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আটকে আছে দেশটির দূতাবাসে। আবেদনের 1 বছর বা তার বেশি সময় পরেও ভিসা না পাওয়ায় তারা দেশে কোনো কাজ করতে পারছেন না। তাই বিষয়টি দ্রুত সমাধানে অন্তর্বর্তী সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন তারা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় হত্যা মামলার 26 বছর পর 26 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে 4 জন পলাতক। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 1998 সালের 2 ডিসেম্বর মান্দার ভরট্ট শিবনগর গ্রামে কৃষক আজিমউদ্দিনকে জমি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আমজাদ হোসেন হত্যা মামলা করেন। তদন্ত শেষে 34 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলা চলাকালে মারা যান 8 জন। জনপথে সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাচার করা অর্থ ফেরাতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নেবে দুদক। সব ধরনের সহযোগিতার আশ্বাস মার্কিন গোয়েন্দা সংস্থার। প্রতিনিধির সঙ্গে বৈঠকের পর সচিব। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।